আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমলনামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে। কি কারণে ডক্টর ইউনূসের উপরে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ? টাইম বলছে এখানে দুটো ইস্যুকে তারা বিভিন্ন দিক থেকে জানতে পেরেছে। এর মধ্যে অবভিয়াস হচ্ছে জেলাসি। তারা জেলাস। বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না, বিরোধী দলের সাথে আলোচনা হয় না, গণশুনানি হয় না। এটা রাষ্ট্র বিরোধী, এটা আমাদের সংবিধান বিরোধী। সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত। সরকার মানে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমে টাকা নেই। প্রধানমন্ত্রী গ্যারাকলের চিপায় পড়ছে তিস্তা চুক্তিতে। এখন ভারত নাকি চীন কাকে দিবে? এখন ভারতকে যদি দেয় তাহলে চীন হাতছাড়া হচ্ছে, আবার চীনকে যদি দেয় তাহলে ভারত হাতছাড়া হচ্ছে। এই চিপার মধ্যে এখন পড়ছে সরকার। তার সাথে সাথে যে ভারতের যে রেল বাংলাদেশের উপর দিয়ে চলবে এটা নিয়ে আরও বেশি এই চাপের মুখে পড়েছে এবং আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে সবগুলো দল। তো চলুন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও রয়েছে যে সরকার কেমন চাপে পড়েছে এই বিষয়টা নিয়ে একটু দেখে আসি। আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমলনামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে। আজিজ বেনজির সম্পর্কে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছিলেন তারা আওয়ামী লীগের কেউ নন। এবার সরকারের দুই প্রতিমন্ত্রী সম্পর্কেও কি ওবায়দুল কাদের বলবেন তারা আওয়ামী লীগের কেউ নন, তারা সরকারের কেউ নন? সাবেক সেনাপ্রধান আজিজ, সাবেক আইজিপি বেনজির, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিংবা বর্তমানে পুলিশে কর্মরত ডিআইজি শিমুল, ডিআইজি জামিল হাসানদের তথ্য যখন একের পর এক সিরিজ আকারে গণমাধ্যমে উঠে আসছিল তখন আমার এই চ্যানেলেই আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম এই বিষয়গুলোতে। অনেকেই তখন মন্তব্য করেছেন কবে নাগাদ সরকারের মন্ত্রীদের আমলনামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে, এবং সেটা সম্ভবত শুরু হয়েছে। এর মধ্যে ছাগলকাণ্ডে একজন রাজস্ব কর্মকর্তা ফেঁসে গেছেন, নতুন করে আরেকজন রাজস্ব কর্মকর্তা সম্পর্কেও গণমাধ্যমে খবর উঠে এসছে। দুদক সে সম্পর্কে ইতোমধ্যেই তদন্ত করতে শুরু করেছে, তার অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে এই ওয়েব সিরিজের প্রথম সিজনটা এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই সেকেন্ড সিজনের ট্রেইলার দেখানো শুরু হয়ে গেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি সামনের দিনে এভাবে একের পর এক যেভাবে আজিজের পর বেনজির, আসাদুজ্জামান মিয়া, শিমুল, জামিল হাসান, তারপর দুই রাজস্ব কর্মকর্তা, তাদের ফিরিস্তি যেভাবে গণমাধ্যমে উঠে এসছে, দুই প্রতিমন্ত্রী সম্পর্কে যখন যুগান্তরের 3 মাসের একটা অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে এসছে, যুগান্তর প্রকাশ করেছে, তার মানে সামনের দিনে এভাবে সিরিজ আকারে অর্থাৎ সেকেন্ড সিজনটা শুরু হলো এই ওয়েব সিরিজের। এবার একের পর এক আমরা হয়তোবা প্রতিমন্ত্রীদের কিংবা মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি সম্পর্কে জানতে পারবো। এবং ম্যাক্সিমাম ওয়েব সিরিজ সাধারণত 3টা সিজনে শেষ হয়। সুতরাং থার্ড সিজনে গিয়ে কি আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির ফিরিস্তি দেখতে পারবো? দেখা যাক, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সরকারের ভেতরে একটা টালমাটাল পরিস্থিতি আছে এবং ভেতর থেকে কেউ কেউ হয়তো বা তথ্য দিচ্ছেন কিংবা এমন কোনো শক্তি পেছন থেকে কাজ করছে যেটাকে ঠেকানোর ক্ষমতা এই সরকারের নাই। সুতরাং যে সিরিজটা শুরু হয়েছে এই সিরিজটা সরকার আর ঠেকাতে পারছে না, এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে, এবং যেটা বলছিলাম সিজন 3তে গিয়ে আমরা যে আসলে কার মুখোশ উন্মোচন হতে দেখব সেটা হয়তো বা এখন আমরা আন্দাজও করতে পারছি না। আমরা একটু দেখি দুই প্রতিমন্ত্রী সম্পর্কে। এর মধ্যে একজন ভূমিদস্যু এবং আরেকজন ভূমিদস্যুর সহযোগী। যুগান্তরের 3 মাসের অনুসন্ধানী প্রতিবেদন, হেডলাইন দলিল করে নামজারির পর খাজনাও দিচ্ছেন, প্রতিমন্ত্রীর নামে খাস জমি, অনুসন্ধানী প্রতিবেদন। সরকারি খাস জমি দলিল করে মালিকানা নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এমপি সহ 4 জন। প্রায় 26 বছর আগে চাঞ্চল্যকর এ দলিল সম্পাদনের পর জমি নিজেদের নামে নামজারিও করে নিয়েছেন। 26 বছর আগে, অর্থাৎ সে সময়ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দিচ্ছেন খাজনাও, অথচ আলোচ্য দলিলে যে দাগ খতিয়ান উল্লেখ করে বিক্রি দেখানো হয়েছে এর প্রায় অর্ধেক জমি পর্যটন কর্পোরেশন খাস সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নিয়েছে। আর বাস্তবে জমি না থাকলেও গোপনে দলিল করা হয়েছে ডিসির খতিয়ানে থাকা এই জমি। এমনকি আলোচ্য দলিলের একটি দাগে 42% জমির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ঘটনাটি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা উপকূলে।
তাহলে এ জমির দলিল হলো কিভাবে জানতে চাইলে কলাপাড়া ভূমি অফিসের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে যুগান্তরকে বলেন, আসলে প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দলিল নিয়েই রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত। কিভাবে দলিলদাতা জমির মালিক হয়েছেন তার তদন্ত হলেই আসল রহস্য বের হয়ে আসবে। তিনি চক্রাকারে ঘুরবে, কিন্তু এখন ঘোরার মতো চাকা একেবারে টাকা নাই। এই জন্য মানে এখন সরকার মানে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমে টাকা নাই। অর্থমন্ত্রী মহোদয় বাজেটে বলেছেন যে সম্প্রতি ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। সংশোধনটা কি? সংশোধন হলো যে শতকরা 2 ভাগ সুদে খেলাপিরা পুনঃতফসিল করতে পারবে। আগে ছিল 2 বার 3 বার, এখন 8 বার 9 বার করছেন অনেকজনে। আর যারা নিয়মিত তাদের এখনও শতকরা 10 ভাগ দিয়ে করতে হয় এটা। আর আগে এক পরিবারে 2 জন ছিল, এখন এক পরিবারে 4 জন। আগে 4 বছর ছিল, 6 বছর হলো, 9 বছর হলো। এই 9 বছরেরটা সংসদে গেল, কেউ প্রস্তাব করলো না, কিন্তু সংসদে 12 বছর করে দিল। তো এইটা বুঝি এখন এই জিনিসটা নির্বাচনের 1 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক এই যে পুনঃতফসিলটা নবায়ন করেছে। এটা নৈরাজ্য, কিন্তু এটা হইতে পারে না। এটাকে অবশ্যই নিরীক্ষা করে, নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞ আছেন যাদেরকে সরকার পছন্দ করে, তাদেরকে দিয়ে এগুলো, কারণ এইভাবে চলবে না। এইভাবে তো ওই সার্কুলেট করার মতো ইনভেস্টেবল ক্যাপিটাল থাকছে না। 99 সালে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের অধীনে একটা কমিশন কমিশন শেষ ছিল, কিন্তু যদি একটা শক্তিমান অর্থ মন্ত্রণালয় থাকে এবং যদি যোগ্য কেন্দ্রীয় ব্যাংক থাকে, তাহলে হয়তো আলাদা কমিশনের দরকার পড়ে না। এই জন্য আমি বলে যাচ্ছি যে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটাকে কনস্টিটিউশনাল পদ করা হচ্ছে না। অন্তত নিজের পক্ষে ওটা 6 বছরের অনবায়নযোগ্য 1 টার্মের পদ করা গেলেও কিন্তু অনেক শক্তি সঞ্চয় হইতো। যারা নগদ পয়সা দিয়ে পুনঃতফসিল করতে হয় অথবা কিস্তি যারা পরিশোধ করেন, তারা তো আস্তে আস্তে নিজেরা। ভারত সফর করে আসার পর প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস ছিল, এবং আমি বলেছিলাম সেটা নিয়ে আমি একাধিক ভিডিও করব। এর মধ্যে একটা ভিডিও আমি করেছি যেটাতে ভারতকে দেয়া করিডোর, যদিও প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রোপাগ্যান্ডা মেশিন এটাকে ট্রানজিট বলে চালাতে চাইছেন। যাই হোক, সে করিডোর নিয়ে কথা বলেছি, তিস্তা প্রজেক্টে ভারতের ইনভলভমেন্ট নিয়ে কথা বলেছি। আজ কথা বলতে চাই ডক্টর ইউনূস প্রসঙ্গে, এবং সম্ভবত আরও একটা ভিডিও করতে হবে, আরও কিছু খুচরো ব্যাপার আছে কিন্তু খুব ছোট না, সেগুলো নিয়ে। ডক্টর ইউনূস এখন সরকারের কাছে এমন একজন মানে ব্যক্তিতে পরিণত হয়েছেন, এবং আমরা যদি স্পেসিফিকলি বলি প্রধানমন্ত্রীর কাছে, যে এই ব্যাপারে কথা বলার সুযোগ হলে প্রধানমন্ত্রী খুব খোলামেলা কথা বলেন, এবং এই কথাগুলো বলার সময় তার শুধু শব্দ বাক্য তা না, ইনফ্লেকশন অফ ভয়েস, যে উনি কি কোথায় জোর দিচ্ছেন, কি ইন্টোনেশনে কথা বলছেন, কোথায় স্ট্রেস দিচ্ছেন, সেটা তার শরীরী ভাষা, তার ফেশিয়াল এক্সপ্রেশনস, সব কিছু ডক্টর ইউনূস সম্পর্কে তার অ্যাটিটিউড কেমন সেটার একটা খুব স্পষ্ট বার্তা দেয়। এবং আমি বলবো প্রধানমন্ত্রী এটা লুকানোর চেষ্টা করেন না। সেই সংবাদ সম্মেলনেও তিনি তার প্রতি যে কী পরিমাণ ক্ষুব্ধ, বিরক্ত, খুব স্পষ্টভাবে সেটা বেরিয়ে এসছে। এবং সেখানে আরেকটা ঘটনাও হয়েছে, আমরা সেটাও একটু আগে বলে রাখি। সেটা হচ্ছে ডক্টর ইউনূস একরকম চ্যালেঞ্জও দিয়েছেন। সব কিছু নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম প্রেক্ষাপটটা, ওই সংবাদ সম্মেলনে একজন জ্যেষ্ঠ সাংবাদিক দাঁড়িয়ে বলছেন একটা রেফারেন্স দিয়ে, টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে একটা রিপোর্ট, সেটার রেফারেন্স দিয়ে সেই ব্যাপারে মতামত জানতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী দীর্ঘ কথা বলেছেন ডক্টর ইউনূস নিয়ে। আমি ঠিক মনে করতে পারি না, আমি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দীর্ঘদিন থেকে ফলো করছি, কারণ আমি এটা নিয়ে কথা বলি সাধারণত। আগেও কখনো কখনো ডক্টর ইউনূসের প্রসঙ্গ এসছে, কথা বলেছেন, কিন্তু এত দীর্ঘ সময় এবং এভাবে কথা প্রধানমন্ত্রী খুব বেশি বলেননি, এবং উনি অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন অন্যান্য বার যেমন ছিলেন তার তুলনায়। এটা আমার কাছে মনে হয়েছে। আই ক্যান কম্পেয়ার, উনি আগে কীভাবে বলতেন, এখন কীভাবে বলছেন। সো আক্রমণাত্মক থাকা কিন্তু এক ধরনের বার্তা আমাদের কাছে দেয়, সেটা হচ্ছে আপনি খুব কমফোর্টেবল না এখন এটা নিয়ে, আদারওয়াইজ আক্রমণাত্মক হওয়ার কথা ছিল না। যাই হোক,
উনি যখন বললেন এরপর আরেকজন সাংবাদিক রীতিমতো আবার তুলেছেন ডক্টর ইউনূসের কথা, মানে ডক্টর ইউনূসকে দিয়ে কিছু বললে এবং তাকে যদি ডিনাউন্স করা যায়, তাকে যদি ইচ্ছে মতো চাপে রেখে কিছু কথা বলা যায়, সেটা প্রধানমন্ত্রী পছন্দ করেন, এটা বোঝা যায়। খুবই আলোচিত এক সাংবাদিক সম্পাদক। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এতক্ষণ ভিডিওর ভিতরে দেখলেন যে জাহিদ স্যার যে তথ্যগুলো দিয়েছে, সেই তথ্যগুলোর ভিতরে যে আসলে তিস্তা কে করবে, তিস্তাতে কে ইনভেস্ট, যেমন চায়নারা ইনভেস্ট করছে, আবার এই যে ভারতও এখানে ইনভেস্ট করতে চায়। এখন আসলে মূলত কে এখানে ইনভেস্ট করে, কে এই কাজটা সমাধান করবে, এটা নিয়ে এখন লেগে আছে। আর এর মধ্যে পড়ছে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশ চিপায়, আর দুই পাশে রয়েছে ভারত, একদিকে চীন। দুটোটাই, একদিকে ঋণের ফাঁদে ফেলছে চীন, আর একদিকে হচ্ছে কর্তৃত্ববাদীর এই ভারত কর্তৃত্ব হাসিল করতে চায় দেশের উপর দিয়ে। ট্রেন যা আছে এইগুলো নিয়ে কিন্তু আরও ভিডিও আপনারা দেখছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।